ভাই ও বোনেরা, আজকের এই ভার্চুয়াল সভার সভাপতি প্রিয় এবং যারা উপস্থিত আছেন প্রত্যেকেরই নাম ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই নিয়েছেন। আমি নাম নিয়ে আপনাদের সময়কে নষ্ট করব না, ওনার উপরই ছেড়ে দিলাম। এইটাকেই আমাদের প্রিয় ভাই ও বোনদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষভাবে আমার সেই বোনের জন্য, যে বোন আমাদের প্রতিনিধিত্ব করে একটি মামলা করেছিলেন। সেই বীর কন্যা, ময়মনসিংহের সন্তান জন্মসূত্রে, কিন্তু এখন যিনি বাঙালির প্রতিনিধিত্ব করছেন, আমাদের প্রতিনিধিত্ব করছেন, সঙ্গত কারণে আমি নামটা নিলাম না, যেহেতু আমার বক্তব্যটি আমি ধারণ করছি। আপনারা বললে আমি নিতে পারি, এই ভার্চুয়ালের আমি তারও নাম নিতে পারি, কিন্তু আপাতত নিচ্ছি না। কারণ আমি মঙ্গলবার থেকে ঢাকার বাইরে ছিলাম। আমার নিজের কিছু অভিজ্ঞতা, বাস্তব চিত্র জানার জন্যে, যে বাংলাদেশের বর্তমান বিদ্যুতের অবস্থা কী, আর বিদ্যুতের পরিপ্রেক্ষিতে মানুষের বক্তব্যটা কী। আল্লাহকে ধন্যবাদ, যে উদ্দেশ্য নিয়ে আমি যাইনি, আসলে বাস্তবতা বুঝবার জন্য গিয়েছিলাম। আমি মানুষের যে ক্রন্দন, মানুষের যে প্রতিবাদের ভাষা, মানুষের যে দোয়া, প্রতিবাদের ভাষা আর দোয়া হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। আর বাদ বাকি আমি তাদের যে ধরনের বক্তব্য, অভিজ্ঞতা এবং নিজে মঙ্গলবার থেকে আজকে পর্যন্ত যে অভিজ্ঞতা নিয়ে এসেছি, ব্যক্ত করতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু বাংলাদেশ বিষয়টি উপলব্ধি করছে। কারেন্ট আসে না যায়, মানে খাম্বা বলে যে ভাষাটি মানুষ ব্যবহার করে, সে ভাষাটি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের সন্তান হিসেবে আমরা আসলে নিতে পারি না। অনেক সময় অভিমানে, কষ্টে অনেকে আমরা হাদির ভাষা উচ্চারণ করি, এই বলে হাদি বলেছে। যাই হোক, আমি ও লাইনে যাব না, যেহেতু এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দীপু ভাইয়ের, নিশ্চয়ই নামটি মনে আছে, আদা চাচা, যার ভালো নাম ছিল রফিকুল ইসলাম। 21-এর গ্রেনেড হামলায় শহীদ হওয়ার পূর্বে যে ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশে আদা শুকিয়ে এনে কৌটাই করে নেতাকর্মীদের দিতেন, এবং যাতে তাদের গলা ভেঙে না যায়, গলা শুকিয়ে না যায়, সেই ব্যক্তিকে আমি শ্রদ্ধারভাবে স্মরণ করছি। বিশেষ কারণ হচ্ছে এই 21-এর গ্রেনেডের হামলার দিনও তার দায়িত্ব থেকে তার বিচ্যুতি হয়নি। সবচেয়ে ভয়াবহ শিক্ষণীয় বিষয়টি হচ্ছে এখানে অনেক সময় বীর মুক্তিযোদ্ধারা থাকেন। রণাঙ্গনে একজন যখন সহযোদ্ধা মারা যাচ্ছে, তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে কিনা, তাকে পানি দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো অনেক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে আমি শুনেছি। তিনি আহত হওয়া সত্ত্বেও তিনি বলেছেন, আমার পাশে তো অমুক গুলিবিদ্ধ হয়েছিল, তাকে কি পানি দেওয়া হয়েছে, তাকে কি চিকিৎসার কথা বলা হয়েছে। অনেকে এই কথা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, শাহাদত বরণ করেছেন। এই বাঙালি জাতির 30 লক্ষ শহীদের মধ্যে তাদের নামগুলো হারিয়ে গেছে। এই আদা চাচা আমার কাছে আজকের সময়ে অনুকরণীয়, অনুসরণীয় একজন বীর যোদ্ধা, সাহসী সন্তান, যাকে হসপিটালে নেওয়ার প্রাককালেও বারবার তার মুখ দিয়ে তার পরিবার, তার সন্তানের কথা তিনি মনে করেননি। তিনি বলেছিলেন, আপা বেঁচে আছেন তো, আপা বেঁচে আছেন তো, আপা বেঁচে আছে, এই আকুতি করতে করতে তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছিল। প্রিয় ভাইয়েরা, যে দলের নেতা কর্মীরা বৃদ্ধ থেকে শিশু একজন নেতার প্রতি, একজন সহযোদ্ধার প্রতি
আদর্শের কর্মীর প্রতি শত বছরের যে ইতিহাস বহন করে ধমনীতে, সেই দলটাকে কেউ ইচ্ছা করলে মুছে ফেলতে পারে না। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিদ্যুৎ সংকটের কারণে আমরা আজকে নিমজ্জিত, সেই বিদ্যুতের কিছু কাহিনী আপনাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার, যদিও আপনাদের সকলের মনে আছে। আজকে বাংলার মানুষের কাছে আমাদের পৌঁছিয়ে দেওয়া দরকার, কারণ আমরা অনেকেই ক্ষমা করে দিই, অনেকে ভুলে যায় নিজের নির্যাতনের কথাও। সেই জন্যই ভুলে ভরা বাঙালি জাতি বারবার নির্যাতনের শিকার হয়। হাদিসে আছে, ইমানদার ব্যক্তি একই গর্তে দুইবার পা দেয় না, কিন্তু বাঙালিরা একই গর্তে শতবারও পা দিয়েছে, ইতিহাস তাই বলে। যার জন্য যুগে যুগে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। বর্তমান স্বাধীনতার 57 বছর পরে এসেও আজকে আমার বাংলা ধর্ষিত, আমার বাংলা আজকে রক্তাক্ত, আমার বাংলা আজকে অধিকার হারা। প্রিয় ভাইয়েরা, 2006 সালে যে সরকারটি চলে গিয়েছিল, সেই সরকারটি তাদের বিদ্যুৎ ছিল 3200 মেগাওয়াট, আর গ্যাসের পরিমাণ ছিল 2750 মিলিয়ন সেফটি বা এই ধরনের একটা কিছু। যাই হোক, আজকে সেই সরকারের প্রতিনিধি বা সেই সরকারি বিরোধী দল এবং পক্ষে দেখেন মজার ব্যাপার, আজকে 11 দল বলেন আর বিএনপি বলেন, মূলত কিন্তু 4 দলই বা 2 দল, তারা কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতায়। নাটকের যে মঞ্চস্থ হচ্ছে সেখানে দেখেন, আমরা যখন ক্ষমতা থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে বা উৎখাত করা হয়েছে, যে প্রক্রিয়ায় করা হয়েছে সে প্রক্রিয়াটি আপনারা জানেন। তখন আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা না, বিদ্যুৎ উৎপাদন করেছি আমরা 17,000 মেগাওয়াট, আর আমাদের সক্ষমতা ছিল 34,500 মেগাওয়াট। আমাদের টোটাল বিদ্যুৎ কেন্দ্র ছিল 28টি, যে 28টির মধ্যে আজকে 8টি বন্ধ হয়ে গেছে, 7টি আগামী 15 দিনের মধ্যে বন্ধ হবে বলে যে ধরনের প্রতিবেদন এসেছে, একজন মুসলিম হিসেবে ইনশাল্লাহ কথাটি বলা উচিত, তাই বলছি। যদিও এটা একটা কষ্টের ঘটনা, যদিও এটা একটি মনোবেদনার ঘটনা, বাঙালি জাতির জন্য বেদনাদায়ক। কারণ জ্বালানি এমন একটি খাত, যে খাত দিয়ে মানুষের কর্মসংস্থান হয়, যে খাত দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নেমে আসে। আজকে বাংলাদেশের ইউরিয়া সারের একটি কারখানা চট্টগ্রামে, যারা বীর চটলার সন্তান জানেন, বিগত 6 মাস ধরে সেই ইউরিয়া সার কারখানাটি বন্ধ, অপরটি ময়মনসিংহে, সেটাও। ফলে আজকে কৃষি নির্ভর শিল্পকে দাঁড় করানোর চেষ্টা, যে সরকারটি দীর্ঘ 15 বছর 7 মাস অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে এবং কৃষিকে রপ্তানিমুখী করতে সক্ষম হয়েছিল, শিল্পে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল, আজকে সেই দেশটি কোথায় যা দাঁড়িয়েছে। সবচেয়ে আরও কিছু ভয়াবহ মিথ্যাচার আমাদের বিরুদ্ধে ইতিমধ্যে করছে, সেটা হচ্ছে যে আমরা 15 বছর 7 মাসে নতুন করে, অর্থাৎ এই বদমাইশগুলো 2006 সালে যে সরকার রেখে গিয়েছিল বাংলাদেশকে, সেই অবস্থা থেকে একটি গ্যাস ফিল্ডও আমরা খনন করিনি বা প্রচেষ্টা চালিনি। যারা গ্যাস সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। 15 বছর 7 মাসে, যেহেতু আমাদের স্থানীয় সরকারের একজন চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, আপাতত আমি যাকে দেখেছি বা দেখছি, আর বাদ বাকি অনেকের পরিচয় এই মুহূর্তে আমি দেখতে চাওয়ার মতো সময় নেই। 150টি গ্যাস ফিল্ড অনুসন্ধান করা হয়েছে, বহুমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক সিস্টেমে, অত্যাধুনিক এবং সমুদ্র অঞ্চলেও গ্যাস অনুসন্ধানের কার্যক্রম পরিচালিত হয়েছে। সব কিছু মিলেও যদি আমরা বলি, 2009 সালে সচল ছিল 23টি গ্যাস ফিল্ড, আর 2024-এ যখন আমরা ক্ষমতা হস্তান্তরের কথা তো না, উৎখাত হই, তখন ছিল 39টি।
23 আর 39-এর পার্থক্যটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের বিরুদ্ধে স্বয়ং সরকারের প্রধানমন্ত্রী, যিনি লন্ডনে থেকে উন্নত একটি বিড়ালে রূপান্তরিত হয়েছেন, সেই বিড়াল নাকি পোষা সুন্নত। অনেকে এই ধরনের ফতোয়া দেয়, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। কারণ এই যারা 6 লক্ষ হাদিস মুখস্থ করে সাইকুল হাদিস নাম ধারণ করেছে, ওই বদমাইশগুলোই আবার প্রচার করে 5000 হচ্ছে সহি হাদিস। সহি হাদিস মানে কি? মানে সঠিক হাদিস। আমি অনেক জায়গায় বলে থাকি, এটা এখন না, শুধু আমাদের সরকার উৎখাত না, এর পূর্বে আমি যতগুলো একজন সাংবাদিক হিসেবে বিভিন্ন সভা সমিতিতে আমার যাওয়ার সুযোগ হতো, বক্তব্য রাখার সুযোগ হতো, আমি বলতাম তাহলে বাকি 5,95,000 হাদিস এই বদমাইশগুলো কোথায় থেকে তৈরি করে মুখস্থ করলো? ইতিহাস বলে দেওবন্ধ বানিয়েছিল কারা? ইংরেজরা। তার মানে খ্রিস্টান ইহুদিদের উত্তরসূরি ভারত উপমহাদেশের এই সমস্ত মৌলানারা। আজকে আমাদের প্রত্যেকেরই জাতির কাছে প্রশ্ন করা উচিত, ধর্ম সভায় গেলে 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী তাদের ওয়াজ ছিল কি? আর আমরা যখন মসজিদ মন্দির প্যাগোডায় আমরা ধর্ষণের কাহিনী দেখিনি, বেহেশতে যাওয়ার প্র্যাকটিসগুলো আমরা দেখেছি যখন ধর্মশালায়, তখন কিন্তু একটি হুজুরও কথা বলেনি। নৈতিক দায়িত্ব এর বিরুদ্ধে কথা বলা। প্রিয় ভাইয়েরা, সময় স্বল্পতার কারণে আর কথা বলতে চাই না, তবে একটি তথ্য দিতে চাই। মেট্রো রেল প্রকল্পে 40,000 কোটি টাকা বরাদ্দ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সরকার তথা বঙ্গবন্ধুর সরকারের অনুসারীদের। তখন এই সুদীজন, মহাজন, ডিপ স্টেটের প্রতিনিধিরা, ডলার খেকো সাংবাদিকরা এবং আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় এসে তারা বলেছিল এই বাজেট দিয়ে 10টি মেট্রো রেল তৈরি করা সম্ভব। প্রিয় ভাইয়েরা, যারা আপনার ঢাকা শহরে ঘোরাফেরা করেন তারা দেখেছেন যে ইতিমধ্যে যে 2টি মেট্রো রেলের কাজ চলছে, সেখানে 1,21,000 কোটি টাকা শুধু প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এখন আপনারা ভেবে দেখুন এই বিষয়টি জনগণের কাছে আমাদের আনা উচিত কিনা। কোথায় 40,000 কোটি টাকা আর কোথায় বৃদ্ধি পেয়ে 1,21,000 কোটি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা আমরা একমুখী অনেক সময় কথা বলি। যখনই আমরা কোথাও কথা বলি, আমরা আমাদের উন্নয়নের কথা, আমাদের সফলতার কথা বলি, কিন্তু আমাদের বৃদ্ধ শক্তির অপকর্মের কথা আমরা কতটা উদার হলে, কতটা নির্মোহ হলে, কতটা মানে কি বলবো, এটাকে কি বলা যায়, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, হলে আমরা তাদের সেই 91 থেকে শুরু করে 96-এর মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত অসংখ্য নেতা কর্মীকে হত্যা, বিদ্যুতের দাবিতে মাঠে আসার কারণে গুলি করে হত্যা। এটাকে হত্যা বলা যাবে না, এটা একটা শহীদ বলতে হবে, যেহেতু তারা বিদ্যুতের দাবিতে, তাদের আন্দোলনের অধিকারের দাবিতে এসেছিল। আমরা দেখেছি জোট সরকারের সময় সারের দাবিতে মাঠে নামার কারণে পাখির মতো মানুষকে শিকার করেছে। আজকে দেশের মানুষ সেটা ভুলে গিয়েছিল। তারা অনেকে মনে করেছিল যে এই ঘটনা হয়তো ইতিহাসের কোনো জাদুঘরে আছে, এটা বাংলাদেশে না। কিন্তু আজকে প্রকৃতির নির্মম পরিহাস অথবা ঈশ্বর বা সৃষ্টিকর্তা অথবা আল্লাহ এই বিষয়টাকে জনগণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আমাদের বিপর্যয় ঘটিয়েছে। আমি যদি এই অর্থে ব্যবহার করি তাহলে বাংলাদেশের মানুষ আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি অনেক সময় বলে থাকি বা আমরা অনেকেই বলে থাকি এই ভার্চুয়াল সভায়, যাদের বয়স 30 বছরের নিচে তারা কিন্তু এই 90 থেকে 96 এই সরকারের নির্মমতার কথা ভুলে গেছে বা জানে না, কারণ তখন এতগুলো ইলেকট্রনিক মিডিয়া ছিল না। 96 সালে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পরে 21-এ টিভি নামক একটি টিভির জন্ম দিয়েছিল বা অনুমতি দিয়েছিল। ফলে বাংলাদেশে তখন 2টি মিডিয়া ছিল। 2001 থেকে 6 প্রিন্ট মিডিয়া ছিল। প্রিন্ট মিডিয়া আজকের মতো, সাংবাদিকরা অলওয়েজ
একাত্তরের পরাজিত সাংবাদিকরা মুখে যতটা গণতন্ত্র, মুখে যতটা অধিকারের কথা বলে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ততটা কিন্তু তারা এখন আর বলে না। এখন আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান, তাকে কি কখনো আপনার কথা বলতে শখেন? ন্যায়পরণের কথা, মুক্তির কথা, জনগণের অধিকার কথা এখন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে। আজকে দেখবেন ইউটিউব, ফেসবুক খুললে এক ধরনের এদের জন্মের ইতিহাস যেহেতু কলঙ্কিত, এদের জন্মের ইতিহাস যেহেতু বিকৃত, অতএব এদের ডিএনএতে বিকৃত জিন থাকার কারণে দেখবেন এরা বলে যে একটা সরকার চলে গেলে পরবর্তী সরকারের জন্য একটি সুষ্ঠু ব্যবস্থাপনা করা, সেটাকে ফিরিয়ে আনা খুবই দুঃখজনক, কষ্টকর। ওরা কি আর এমনি এমনি করেছে? ওরা ঋণ নিয়ে করেছে, এখন এই সরকারকে পরিশোধ করতেছে। প্রিয় ভাইয়েরা, এই জায়গাটি আমাদের জনগণের কাছে তুলে ধরা খুবই অতীব জরুরি। কারণ ৭৫ পরবর্তী যতগুলো আওয়ামী লীগের বাইরে সরকার এসেছে, ওরা কখনোই ঋণ নেয়নি, ওরা কখনোই দুর্নীতি করে নাই, ওরা কখনোই ঘুষ খায়নি। আরে যাদের জন্মের ইতিহাস, যাদের জেনেটিক প্রবলেম, যারা এই পৃথিবীতে ঈশ্বর সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি একবার পাঠাই, আর এদেরকে ৬ বার ৭ বার ৮ বার পাঠায়, একাধিকবার পাঠিয়েছে। তাহলে দেখেন, নিয়মের বাইরে যেয়েও কোনো না কোনো কারখানায় এদের সৃষ্টি হয়েছে, কোনো না কোনো কারখানায় এদের জন্ম হয়ে পৃথিবীতে বারবার এসেছে। আমি এটা বলে কাউকে স্পেসিফিক দোষারোপ করতে চাই না। আমার বক্তব্য স্পষ্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এই মুহূর্তে আমাদের করণীয়টার ব্যাপারে অনেকে আমরা বলে থাকি। করণীয়টা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা দেখিয়ে দিয়েছে। করণীয় হচ্ছে আমাদের এই ফোর্সের যারা উদ্যোক্তা বা বুদ্ধিজীবী, অ্যাডমিন বা যারা আপনারা আছেন, তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন করণীয়টা কী। আর যারা করণীয় খুঁজতে যাবে, আমি বিশ্বাস করি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ১৬ই ডিসেম্বরও এক শ্রেণীর মানুষ করণীয় খুঁজেছে। আমি বলবো না যে তারা স্বাধীনতা বিরুদ্ধে ছিল, আমি বলবো না স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা ছিল না, কারণ সেদিনও ২৪% মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিল, আজও ২৪% মানুষ স্বাধীনতার বিপক্ষ শক্তিকেই সমর্থন করে। বিদায় অধিক জনগণ ছিল বলেই বঙ্গবন্ধু মুজিব ৪৭ সাল থেকে ধারাবাহিকভাবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আসতে সক্ষম হয়েছিল। আমি বারবার বলি, মহান ৩ নেতা বটবৃক্ষের মতো ছিল, কিন্তু তাদের চূড়ান্ত বিচারে তারা কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি। যখনই বাঙালি হয়ে বাঙালির পক্ষে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নটি এসেছে, তখনই তারা বারবার ব্যর্থ হয়েছে। আপনারা দেখেন, ভাসানী ৫৭ সালে ব্যর্থ হয়েছে, পরবর্তী ইতিহাস আপনারা জানেন। আপনারা ফজলুল হক সাহেব মৃত্যুবরণ করেছে, আমি বারবার বলেছি, তার কন্যাটি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে সরাসরি ভূমিকা রেখেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ৬০-এর দশকে এসে তিনি কিন্তু মহান মুক্তিযুদ্ধ বাঙালির পক্ষে অবস্থান নিতে পারেনি। যে জোটটি আইয়ুব সরকারের পক্ষে গঠিত হয়েছিল, উনি কিন্তু তার পক্ষেই অবস্থান নিয়ে আওয়ামী লীগকে বাধ্য করেছিলেন যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের হয়ে কাজ করতে। যদিও বঙ্গবন্ধু মুজিব বলেছিলেন, এ জায়গায় আমি তাকে দেখেছি পাকিস্তানি থাকতে বাঙালি হয়ে উঠতে পারেননি। কথাগুলো বললাম এই কারণে যে জীবনব্যাপী আর সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। সর্বশেষ বিবিআনার গ্যাস ফিল্ডের কথা নিশ্চয়ই মনে আছে। খালেদা জিয়া সরকার বা যিনি স্বয়ং প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন জনগণের জন্যে ৫০ বছরের গ্যাস রিজার্ভ না রেখে আমি কোনো গ্যাস বিক্রি করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, এবার যতবার ভারতবর্ষ সফর করেছে, কে কি পেয়েছে? জিয়াউর রহমান পেয়েছিলেন, উনি দরিদ্র প্রেসিডেন্ট ছিলেন, সেনাবাহিনীর প্রধান হিসেবে উনি ভাতা পেতেন, রাষ্ট্রপতি হিসেবে ভাতা পেতেন, বেতন পেতেন, তাও বলে উনি জীবনে কোনোদিন গরুর মাংস খাননি। জানি না
উনি জন্মর পরে কিছুকাল ভারতে ছিলেন, হয়তো অন্য কোনো মাংস খাওয়াতে অভ্যস্ত ছিলেন, জানেন বাংলাদেশে উনি টাকি মাছ ছাড়া কিছু খেতেন না। কিন্তু দরিদ্র রাষ্ট্রপতি হওয়ার কারণে ভারত সরকার ওনাকে একটি স্যুট পিস উপহার দিয়েছিল। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি খুবই গরিব, ছিঁড়া কাপড় চোপড় পরে ভারতবর্ষে উনি সফরে গিয়েছেন। ম্যাডাম জিয়াকে কিছুই দেননি, একটু 3 পিস দিয়েছিলেন আর 2টি গাভী দিয়েছিলেন। কারণ যেহেতু ওনাদের আমিষের অভাব ছিল, ভারতের লোকরা যেহেতু গরু খায় না, মাংস খায় না, বিধায় 2টি গাভী উপহার দিয়েছিলেন। আর এরশাদকে কি দিয়েছিলেন সেটা আপনারা জানেন। আর মইনুকে দিয়েছিলেন একটা ঘোড়া, যাতে করে উনি বন্যা কবলিত এলাকায় ঘোড়াতে সফর করতে পারে। কিন্তু বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে কি উপহার দিয়েছিলেন ভারত সরকার? স্বাধীনতার বিনা চুক্তিতে সৈন্য প্রত্যাহার করেছিল বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চের প্রাককালে। আর বঙ্গবন্ধু কন্যাকে আর একটি উপহার দিয়েছিলেন, যা পৃথিবীতে দ্বিতীয়বার আর ঘটবে না। এটি বলে শেষ করব। ভারতের মাটিতে গড়ে ওঠা চট্টগ্রামের পার্বত্য হিল ট্রাক্সের যে বাহিনীটি, যারা সেদিন স্বাধীনতাকামী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিল, যদিও আলোচনাটি ভারতবর্ষে হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যার সম্মানে ওই চুক্তিটি সম্পাদিত হয়েছিল বাংলার মাটিতে। সেদিন যদি ভারত এই চুক্তির মধ্যস্থতাকারী হতো, তাহলে এই চুক্তিটি হতো আন্তর্জাতিক মানের। তাহলে আজকে চট্টগ্রামের মানুষ, পার্বত্য রাঙ্গামাটি হিল ট্রাক্সের মানুষ যে শান্তিতে সহ অবস্থান করছেন, এটা হতো কি না একবার সারা বাংলাদেশের মানুষকে, বাঙালিদেরকে ভেবে দেখতে বলবো। সাথে সাথে পাকিস্তানের প্রেতাত্মার মিডিয়াকেও বলবো, পৃথিবীতে নজির যদি দ্বিতীয়টি থাকে সেটা আমাদেরকে জানান, আমরা পড়ে দেখবার চেষ্টা করব। আর একটি তথ্য একটু আসলে সামনে চলে আসে, আপনারা আমাকে হয়তো অভিশাপ দিচ্ছেন, তারপরেও না বলে পারছি না। বাংলাদেশে বহুল প্রচলিত একটি মিথ্যাচার, হিটলারের তথ্যমন্ত্রীর মতো প্রচার আছে, যেটা তারেক রহমান আবিষ্কার করেছিলেন, যে উনি যখন সৌদি আরবে যান তখন শোনেন নিম গাছের নাম জিয়া। আসলে এই জায়গা হাদির ভাষা আমি ব্যবহার করতে চাচ্ছি, আপনারা মনে কিছু নেবেন না। মানে ওর সব কিছুই ছিঁড়ে ফেলানো দরকার, ওর জ্ঞাতি গোষ্ঠী এবং পাকিস্তানের প্রেতাত্মাদের পক্ষে যারা আছে। মূলত 1940 সাল থেকে জানেন, ওয়াকফ বলে একটি কথা আছে ইসলাম ধর্মে, সেই অনুসারে সৌদি আরব এই গাছগুলো এমনি রোপণ করতো, যাতে মরে গেলেও জানো তার থেকে যে সুবিধা জনগণ ভোগ করে, সেই কারণে তারা যেন ভেসতে যেতে পারে। মূলত এই নিম গাছটি লাগানো শুরু করে 1986 সাল থেকে আব্দুল রহমান কাফি নামে একজন সৌদি নাগরিক ধনকুবের ওয়াকফ রাখতায় তিনি এই গাছগুলো রোপণ শুরু করেন। যেহেতু বাংলাদেশের নিম গাছে এবং আরবের নিম গাছ মিলে যাওয়ার কারণে দেখেন কত বড় একটা মিথ্যাচার, এবং বাংলাদেশের বাস্টার্ড তথাকথিত ধর্মীয় যাজক এবং মিডিয়া এই আব্দুর রহমান কাফির সেই 1986 সালের লক্ষ লক্ষ নিম গাছ লাগানোর প্রকল্পটি আমাদের মরহুম জিয়াউর রহমানের নামে চালিয়ে দেয়, যাকে বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করলো। তাকে রাষ্ট্রদ্রোহিতার কোনো আইন পাশ হলো না তাদের বিরুদ্ধে, তাহলে উনি শহীদ হলেন কিভাবে? এই প্রশ্নটি রেখে এখানেই আমি আমার বক্তব্যটি শেষ করবার আগে আহ্বান জানাবো, আসুন যুদ্ধের জন্য তৈরি হই। আমরা বারবার বলেছি, বঙ্গবন্ধু কন্যা দেশের মাটিতে আসার প্রাক্কালে গৃহযুদ্ধ অথবা সেনা শাসন, আমাদের উভয় শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সেই প্রস্তুতির ক্ষেত্রে আজকে দোদুল্যমানত যারা থাকবে তারা থাকবেই, তারা বিজয়ীর বেশে মিছিলে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমরা যারা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যাকে আমাদের রিসিপশন করতে হবে, প্রোটেকশন দিতে হবে, তারা নিশ্চয়ই কোনো অবস্থাতেই আজকে বা অতীত থেকেই চুপ করে থাকতে পারে না, প্রস্তুতি সম্পূর্ণ করতে। সকলে ভালো থাকবেন, দেখা হবে বিজয়ের মিছিলে, দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামে, ইনশাআল্লাহ।